যেতেই জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে দেশে ফিরছেন শেখ হাসিনা, উত্তেজনা চরমে, থাকছে প্রতিবেদনে। গুলশানে সমঝোতার বৈঠক নাকি আওয়ামী লীগ ভাঙার চূড়ান্ত ছক তারেকের, থাকছে প্রতিবেদনে। শুভেন্দু জিতেই অ্যাকশন শুরু আওয়ামী লীগের, বাংলাদেশের, থাকছে প্রতিবেদনে। কার্ডের পর কার্ড, জনগণকে ধোঁকা দেওয়ার তারেকের নতুন কৌশল, থাকছে প্রতিবেদনে। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি, সেনাপ্রধান, থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে, আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে কোনো মুহূর্তে দেশে ফিরছেন শেখ হাসিনা, উত্তেজনা চরমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে শেখ হাসিনাকে ঘিরে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা নিয়ে দেশে ফিরতে পারেন। তার এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে সতর্ক দৃষ্টিতে দেখছে। তাদের মতে, হঠাৎ করে এমন প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে চলমান রাজনৈতিক টানাপড়নের মধ্যে বড় ধরনের সমাবেশ বা কর্মসূচি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। যদিও কোনো বিশেষ সতর্কতা জারির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবুও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে, একই সঙ্গে বিরোধী শিবিরের কৌশলেও পরিবর্তন আনতে পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, এখনও পর্যন্ত বিষয়টি অনেকটাই গুঞ্জন নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্য ছাড়া এ ধরনের খবরকে নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার কারণে অনেক সময় বাস্তবতার সঙ্গে গুজব মিশে যায়। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেয় এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে। গুলশানে সমঝোতার বৈঠক নাকি আওয়ামী লীগ ভাঙার চূড়ান্ত ছক তারেকের? রাজধানীর কূটনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা গুলশানকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মহলে গুঞ্জন, সেখানে নাকি একটি গোপন বৈঠক হয়েছে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক সমঝোতা। আবার কেউ বলছেন, এটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার চূড়ান্ত ছক। অভিযোগের তীর ঘুরে গেছে তারেক রহমানের দিকে, যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব গুলশানের একটি বাসভবনে মিলিত হন। বৈঠকে নাকি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য সমঝোতা এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য নিয়ে মতভেদ স্পষ্ট। এক পক্ষ বলছে, এটি ছিল উত্তেজনা কমানোর উদ্যোগ, অন্য পক্ষ এটিকে দেখছে রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে। বিরোধী শিবিরের একটি অংশ দাবি করছে, এই বৈঠকের পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা, যার লক্ষ্য আওয়ামী লীগের ভেতরে বিভাজন সৃষ্টি করা। তাদের অভিযোগ, নেতৃত্বের প্রশ্নে দলটির অভ্যন্তরীণ দুর্বলতাকে কাজে লাগিয়ে নতুন করে সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে, যদিও এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ঘনিষ্ঠ মহল এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, দেশের বর্তমান পরিস্থিতিতে সংলাপ ও সমঝোতা প্রয়োজন। এমন বৈঠক হলে সেটিকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত।
আওয়ামী লীগের নেতারাও এই ইস্যুতে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের দাবি, দলটি সাংগঠনিকভাবে সুসংহত এবং বাইরের কোনো শক্তির মাধ্যমে দল ভাঙার চেষ্টা সফল হবে না। তারা আরও বলেন, অতীতেও এমন অনেক গুজব ছড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ব্যাকডোর মিটিং বা অনানুষ্ঠানিক বৈঠক নতুন কিছু নয়। অনেক সময় সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য এ ধরনের বৈঠক হয়ে থাকে। তবে সেগুলোকে ঘিরে অতিরঞ্জিত ব্যাখ্যা বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাও দেখা যায়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে যে কোনো বৈঠকই বহুমাত্রিক ব্যাখ্যার জন্ম দিচ্ছে। কারণ রাজনৈতিক মেরুকরণ তীব্র হওয়ায় প্রতিটি ঘটনা পক্ষ বিপক্ষের দৃষ্টিকোণকে ভিন্নভাবে দেখা হচ্ছে। ফলে একটি সাধারণ আলোচনা বৈঠকও ষড়যন্ত্র হিসেবে উপস্থাপিত হতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ও বিশ্লেষণ ছড়িয়ে পড়ছে, যার অনেকটাই যাচাই করা কঠিন। এতে করে বিভ্রান্তি বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো বৈঠক বা ষড়যন্ত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। তারা সাধারণত রাজনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেন। তাই যদি কোনো সমঝোতার বৈঠক হয়ে থাকে, সেটিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখা হতে পারে। তবে আওয়ামী লীগ ভাঙার মতো বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি দীর্ঘদিনের সংগঠিত রাজনৈতিক দলকে বিভক্ত করতে হলে অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই ধরনের জটিল প্রক্রিয়া প্রয়োজন, যা গোপনে সম্পন্ন করা কঠিন। সব মিলিয়ে গুলশানে কথিত বৈঠককে ঘিরে যে আলোচনা চলছে, তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। এটি সমঝোতার উদ্যোগ নাকি রাজনৈতিক কৌশল, তা স্পষ্ট নয়। তবে এই গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তথ্য যাচাই এবং দায়িত্বশীল বক্তব্য। গুজব ও অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতে পারে। আগামী দিনে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থানই এই বিতর্কের প্রকৃত দিক নির্ধারণ করবে। শুভেন্দু জিতেই অ্যাকশন শুরু, বাংলাদেশে আওয়ামী লীগের নতুন তৎপরতা। ভারতের রাজনীতিতে সাম্প্রতিক ফলাফলে শুভেন্দু অধিকারীর জয়ের খবর সামনে আসার পর বাংলাদেশেও এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই ফলাফলকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে এমন গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের রাজনীতির প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বিশেষ করে বাংলাদেশের ওপর কিছুটা হলেও পড়ে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন অনেক সময় আঞ্চলিক কূটনীতি ও রাজনৈতিক কৌশলেও প্রতিফলিত হয়। সেই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর জয়ের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয়। কিছু বিশ্লেষক বলছেন, এই ফলাফলকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেতরে কৌশলগত পুনর্বিন্যাসের চিন্তা হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় দলটি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করতে পারে। তবে এসবই এখনও বিশ্লেষণভিত্তিক ধারণা, সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ প্রকাশ্যে আসেনি। অন্যদিকে বিরোধী শিবিরের নেতারা এই ধরনের আলোচনাকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। তাদের মতে, ভারতের একটি রাজ্যের রাজনৈতিক ফলাফলকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত করা সবসময় বাস্তবসম্মত নয়। আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে এ বিষয়ে খুব বেশি মন্তব্য করেননি। তাদের বক্তব্য, দলের কার্যক্রম সম্পূর্ণভাবে দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনগণের চাহিদার ওপর নির্ভর করে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আন্তদেশীয় প্রভাব থাকলেও প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভারতের কোনো নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে সরাসরি বড় পরিবর্তন এনে দেবে, এমন ধারণা সতর্কতার সঙ্গে দেখা উচিত। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর জয়ের পর আওয়ামী লীগের অ্যাকশন শুরু সংক্রান্ত যে গুঞ্জন ছড়িয়েছে, তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তবে এটি যে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, তা স্পষ্ট। আগামী দিনগুলোতে দলটির বাস্তব পদক্ষেপ ও রাজনৈতিক অবস্থানই এই গুঞ্জনের সত্যতা নির্ধারণ করবে। কার্ডের পর কার্ড, জনগণকে ধোঁকা দেওয়ার তারেকের নতুন কৌশল। দেশের ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কার্ডের রাজনীতি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একদিকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার ফলে আকাশচুম্বী মূল্যস্ফীতি, অন্যদিকে সিন্ডিকেট তোষণের মাধ্যমে জ্বালানি ও পরিবহনের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে নবনির্বাচিত বিএনপি সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, এসব কার্ড মূলত জনগণের পকেট কাটার পর দেওয়া এক ধরনের সান্ত্বনা পুরস্কার বা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যানুযায়ী গত মার্চ মাসেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ২০,০০০ কোটি টাকা নতুন করে ছাপিয়ে ঋণ নিয়েছে। এই হাই পাওয়ার্ড মানি সরাসরি বাজারে মূল্যস্ফীতি উস্কে দিচ্ছে। ড আশিকুর রহমানের মতে, রাজস্ব আহরণে ব্যর্থ হয়ে সরকার এখন কেন্দ্রীয় ব্যাংকের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন দেশীয় মুদ্রার মান কমছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পরপরই ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ধাপে ধাপে বাড়ানো হয়েছে জ্বালানি তেল ও এলপিজির দাম। জ্বালানি তেল, ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় ঠেকেছে। এলপিজি গ্যাস, ১২ কেজির সিলিন্ডারের দাম এক মাসেই ৫৯৯ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা করা হয়েছে। পরিবহন ভাড়া, তেলের দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যেই বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অথচ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে $২ বিলিয়ন ঋণ নেওয়ার যে তোড়জোড় চলছে, তাকে সমালোচকরা বিএনপির লুটপাটের নতুন প্রজেক্ট বা ভিক্ষার থালা হিসেবে অভিহিত করেছেন। জনগণ যখন চড়া মূল্যে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে, তখন সরকার একের পর এক কার্ড ঘোষণা করে চমক দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে বেশ কিছু কার্ড ভিত্তিক কর্মসূচির উদ্বোধন ও ঘোষণা দিয়েছেন। এগুলি হল ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, কৃষক কার্ড, ক্রিয়া কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, যখন মুদ্রাস্ফীতি ১১.৬৬% পৌঁছেছে এবং চাল ডাল তেলের দাম মানুষের নাগালের বাইরে, তখন মাসে ২,০০০ টাকা ভাতার কার্ড দেওয়া মূলত শুভঙ্করের ফাঁকি। চারদিকে লুটপাটের উৎসব চালিয়ে এই নামমাত্র ভাতাকে তারা জনগণকে ধোঁকা দেওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন। একদিকে সিন্ডিকেটকে সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে কার্ডের মাধ্যমে যৎসামান্য দান খয়রাত করে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে চাইছে বিএনপি। জ্বালানি সংকটে দেশের ৪টি বড় সরকারি সার কারখানা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কবলে পড়ে গার্মেন্টস খাতের উৎপাদন এখন তলানিতে। বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় থমকে গেছে উচ্চশিক্ষা। নির্বাচন পরবর্তী প্রথম মাসেই সরকারের এমন অদূরদর্শী ও লুটপাটের মনোভাব দেশটিকে এক দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিএনপি সরকার চরম অগ্নিপরীক্ষার সম্মুখীন। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেয়ে কার্ড প্রদর্শনীর মাধ্যমেই জনগণকে সান্ত্বনা দিতে বেশি আগ্রহী নীতিনির্ধারকরা। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এ নির্বাচন তার প্রমাণ। এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। মঙ্গলবার ৫ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে জেলা প্রশাসক ডিসি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা জানান। এ সময় সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন। আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল। একসময় দেশে আশা নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল উল্লেখ করে সেনাপ্রধান বলেন, অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না, কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে। আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে। মঙ্গলবার ৫ মে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। পাশের দেশের বিজয়ীদের উদ্দেশ্য করে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা না বলাই ভালো। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, এমন অপশাসন কায়েমের চেষ্টা করলে ফল হিতে বিপরীত হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য হান্নান মাসুদ সরকারকে শুভ বুদ্ধির উদয় হওয়ার আহ্বান জানান। তিনি অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবে রূপ দেওয়ার দাবি তুলে ধরেন।